আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে যেমনটা কথা দিয়েছিলাম পোকো M3 Pro এর ফুল রিভিউ নিয়ে আমরা খুব দ্রুত হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর তাই আজ চলে এসেছি এটার ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। পোকো M3 Pro 5G ভার্সনের আনবক্সিং ভিডিও এখনো যারা দেখেননি আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে আসতে পারেন। 5G নিয়ে দুটি কথা না বললেই নয়, আমাদের দেশে 5G ফোন রিলিজ করার হিড়িক পড়ে গিয়েছে। যদিও 5G নেটওয়ার্ক কবে আসবে আমরা এখনো পর্যন্ত জানি না, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আজ হোক কাল হোক 5G তো আমাদের দেশে আসবেই। সেটা কোয়ালিটি কেমন হবে সেটা তো পরের প্রশ্ন, বাট একটা ফোন তো আপনি আর 6 মাসের জন্য বা 3 মাসের জন্য কিনবেন না। আপনি একটা ফোন কিনবেন মিনিমাম 3 থেকে 4 বছর ব্যবহার করার জন্য। সো এর মধ্যে তো 5G চলে আসবে। সুতরাং আমার মনে হয় যদি কম দামে 5G ফোন পাওয়া যায় তাহলে আর 4G কিনে লাভ নেই। অলরাইট, আমরা তাহলে এই ফোনটার ডিজাইন দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছে এবার Xiaomi এবং আমি বলবো তারা যথেষ্ট সফল এক্ষেত্রে। ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর, পেছনটা প্লাস্টিক বডি, তবে গ্লসি ফিনিশ হওয়ায় অনেকটা গ্লাসের মতো লাগে দেখতে এবং অবভিয়াসলি এটা ফোনটাকে বেশ প্রিমিয়াম করে তুলেছে। পাশাপাশি এর ক্যামেরা বাম্প বরাবর একটা লম্বা ব্ল্যাক অ্যাকসেন্ট রয়েছে যেটা ফোনের ডিজাইনে বেশ নতুন একটা মাত্রা যোগ করেছে। বাজেট অনুযায়ী এর বেজেল আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে উপরের বেজেলটা একটু বেশি মনে হয়েছে, ফলে সিমেট্রিক্যাল ফিল আমি পাইনি, কিন্তু বটম বেজেল কিন্তু ঠিকঠাকই লেগেছে। আর 5 হোল ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে আর একটু ছোট হতে পারত। আদার দ্যান দ্যাট এটা ডিজাইন ঠিকঠাকই আছে। ফোনের একেবারে বাঁদিকে পেয়ে যাবেন সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, নিচের দিকে পেয়ে যাবেন মেইন মাইক্রোফোন, তারপরে রয়েছে টাইপ সি পোর্ট, এরপর পেয়ে যাবেন লাউড স্পিকার গ্রিল। ডান দিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম রকার, উপরের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আরও রয়েছে প্রক্সিমিটি সেন্সর এবং আইআর ব্লাস্টার, থ্যাঙ্কস Xiaomi এটাকে ফিরিয়ে আনার জন্য, এবং আরও পেয়ে যাবেন একটা সেকেন্ডারি মাইক্রোফোন। 2.5D কার্ভ ডিজাইন হওয়ার ফলে এটা হাতে ধরতে বেশ কমফোর্টেবল লেগেছে আমার কাছে। তাছাড়া ওভারঅল এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো, তবে ফোনটা আমার কাছে একটু বাল্কি লেগেছে। 190 গ্রামেরও খানিকটা বেশি ওজনের এই ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার, যেটা আমার প্রত্যাশার তুলনায় সামান্য একটু বেশি। এর ডিসপ্লেটা 6.5 ইঞ্চি সাইজের আর IPS LCD প্যানেলেতে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন ফুল HD। সাথে বোনাস হিসেবে পেয়ে যাচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট। ওভারঅল এটা ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এক্সিলেন্ট ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন, তার মানে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে বেশ ব্রাইট পিকচার কোয়ালিটি পাবেন। যথেষ্ট শার্পনেস আমি খেয়াল করেছি এর প্যানেলে, এবং ডে লাইটে এটার ভিজিবিলিটি গুড বলবো আমি, মানে ভেরি গুড বলা যাচ্ছে না, গুড। আর টাচ সেন্সিটিভিটি নিয়ে তেমন কোনো ইস্যু নাই, ওভারঅল বেশ ভালোই ছিল। সো এটা ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। ওভারঅল এই বাজেটে যেমনটা প্রত্যাশা করেছিলাম আমি ঠিক তেমনটাই পেয়েছি। সফটওয়্যার হিসেবে এতে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাবেন Android 11, সেই সাথে রয়েছে EMI UI 12। অলরাইট, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এটার হার্ডওয়্যার কনফিগারেশন। মজার ব্যাপার হচ্ছে Xiaomi আর একটা ফোনের হার্ডওয়্যার কনফিগারেশনের সাথে এটা হুবহু মিলে যায়, আর সেটা হচ্ছে বাংলাদেশে অবশ্য অফিসিয়ালি আসে নাই, Redmi Note 10 5G। বলতে গেলে 99% এটার সঙ্গে মিল আছে, শুধু আউটলুকটা একটু চেঞ্জ করা হয়েছে। বাই দ্য ওয়ে, এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 700 সিরিজের 5G সাপোর্টেড একটা চিপসেট, সঙ্গে রয়েছে অক্টাকোর CPU, যার 2টা কোর 2.2 GHz এর Cortex A76 এবং 6টা 2 GHz এর Cortex A55, আর GPU পেয়ে যাবেন Mali G57 MC2। সো ওভারঅল আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটার হার্ডওয়্যার কনফিগারেশন যথেষ্ট পাওয়ারফুল। স্পেশালি আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে আপনি মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রেও দেখতে পাবেন যে 5G, স্পেশালি 5G ফোনের ক্ষেত্রে 700 সিরিজের ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হচ্ছে খুব র্যান্ডমলি, এবং এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। বাই দ্য ওয়ে, এটার মেমোরি ভেরিয়েন্ট একটাই বাংলাদেশের অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 6GB র্যাম আর তার সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি। বাট স্যাড নিউজ হচ্ছে এর মধ্যে হাইব্রিড কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি যদি মেমোরি কার্ডের সঙ্গে 2টা সিম কার্ড ব্যবহার করতে চান সেটা পারবেন না, সাথে একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় 128GB ইন্টারনাল মেমোরি থাকলে আর এক্সট্রা মেমোরির দরকার নাই সাধারণত, আনলেস আপনি যদি ফোনে মুভি কালেকশন করা শুরু করে দেন। ভালো লেগেছে এতে আইআর ব্লাস্টার যুক্ত করা হয়েছে, যার ফলে আপনার ফোনটাই একটা রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে। আপনার বাসায় যত রিমোট কন্ট্রোল চালিত যন্ত্রপাতি আছে সবগুলো আপনার ফোন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমাদের অভিজ্ঞতায় এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, সাথে মাল্টিটাস্কিং যথেষ্ট ভালো পেয়েছি, পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও কিন্তু যথেষ্ট ফাস্ট পেয়েছি। আর র্যাম ম্যানেজমেন্ট অবশ্য আমি ডিসেন্ট
বলবো, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলতে পারছি না, আমার মনে হয় ঠিকঠাকই আছে। এর আইকনগুলোকে মডিফাই করে কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি রয়েছে অ্যাপ ড্রয়ার, যেটা অনেকের কাছে খুবই দরকারি হতে পারে। আমাদের কাছে যে স্যাম্পল ইউনিটটা পাঠানো হয়েছে সেটা 464 ভেরিয়েন্ট, তারপরেও আমরা কিন্তু আনটুটি স্কোর পেয়েছি 2,65,139 এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে 554 এবং মাল্টি করে 1,658 এবং এই বাজেট রেঞ্জে এই স্কোরটাকে যথেষ্ট ভালোই বলা চলে। পাবজিতে গ্রাফিক্স এইচডি এবং ফ্রেম রেট হাই পেয়েছি বাই ডিফল্ট, তবে আপনি গ্রাফিক্স ব্যালেন্স দিয়ে ফ্রেম রেট আলট্রা দিতে পারবেন। ফ্রি ফায়ারে গ্রাফিক্স বাই ডিফল্ট আলট্রা এবং রেজলিউশন পাবেন নর্মাল, তবে আপনি চাইলে রেজলিউশন হাইতে দিতে পারবেন। পাশাপাশি এতে জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি কন্ট্রোলিং এ খুব দারুণ এক্সপেরিয়েন্স ফিল করবেন। গেম প্লে বেশ ভালো ছিল। ওভারঅল আমরা এর গেমিং নিয়ে যথেষ্ট সন্তুষ্ট, যদিও অ্যাকশন সিকোয়েন্সগুলোতে মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ পেয়েছি, তবে আমার কাছে মনে হয় সেটা স্বাভাবিক। তবে খুব ভালো গ্রাফিক্স কোয়ালিটি পেয়েছি অ্যাসফল্ট 9-এ। খুবই উপভোগ করেছি এর গেম প্লে, কোনো ধরনের হিকআপ বা ফ্রেম ড্রপ চোখে পড়ে নাই। আর একটা পজিটিভ ব্যাপার আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে এটার হিটিং। লাকিলি অনেক বেশি সময় ধরে গেমিং করার পরেও কিন্তু খুব বেশি হিটিং ইস্যু আমরা খেয়াল করি না, যেটা আমরা খেয়াল করেছি সেটা যথেষ্ট, আমার মনে হয় এটা মেনে নেওয়ার মতোই। সো গেমিং নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, এটাকে ডেডিকেটেডলি আমি গেমিং ফোন বলতে পারছি না, বাট আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এটার পারফরমেন্স আপনাকে খুব একটা হতাশ করবে না। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে এর কাছ থেকে একেবারে এক্সট্রাঅর্ডিনারি গেমিং এক্সপেরিয়েন্স আশা করা ঠিক হবে না। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে। এর পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার অ্যাপারচার ভ্যালু হচ্ছে 2.0। অনেস্টলি এটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি অতটা খুশি হতে পারি নাই। ছবিগুলোতে শার্পনেসের অনেক ঘাটতি পেয়েছি, ডাইনামিক রেঞ্জ মোটামুটি খুব বেশি ভালো বলা যাবে না, পাশাপাশি লো লাইটে কিন্তু এটার পারফরমেন্স আশানুরূপ নয়। স্পেশালি আমি যদি এটা দামের কথা চিন্তা করি তাহলে এর চাইতে আরেকটু ভালো পারফর্ম করা আশা করতেই পারি। তবে হ্যাঁ, আপনি যদি দিনের আলোতে স্টেবল হাতের ছবি তোলেন তাহলে খুব ভালোই ছবি পাবেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন আমি এটাকে যথেষ্ট ভালোই বলবো, এবং Xiaomi ফোনগুলোতে যেটা সাধারণত হয় শাটার স্পিড একটু স্লো থাকে, এটা ক্ষেত্রে দেখেছি যে মোটামুটি স্টেবল শাটার স্পিড আমরা পেয়েছি। কিছু কিছু ছবিতে এক্সপোজারে একটু প্রবলেম পেয়েছি, মাঝে মাঝে ওয়াশড আউট হয়ে যাচ্ছিল ছবিগুলো। তবে একটা ব্যাপার আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে এর ক্যামেরায় তোলা ছবিগুলো যথেষ্ট পাঞ্চি এবং কালারগুলো স্যাচুরেটেড করে ফেলে। সামনে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটার পারফরমেন্স মোটামুটি খুব বেশি ভালো বলা যাচ্ছে না, কারণ আমি আরেকটু বেটার পারফরমেন্স আমি এর কাছ থেকে আশা করেছিলাম। বাট আপনি যদি ভালো লাইটিং কন্ডিশনে ছবি তোলেন তাহলে আপনাকে এটি হতাশ করবে না। তবে এটার ভিডিওগ্রাফি কিন্তু যথেষ্ট সন্তোষজনক, স্পেশালি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করার কথা ভাবেন, তাহলে এই ফোনটা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। যেমন এই মুহূর্তে আমরা এই ফুটেজটা Poco M3 Pro 5G ভার্সন দিয়ে নিচ্ছি, আশা করছি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং আউটডোরও কিন্তু এটার পারফরমেন্স যথেষ্ট ভালো, এর কারণ হচ্ছে এতে EIS ব্যবহার করা হয়েছে, যদিও অফিসিয়ালি আমরা কোথাও দেখি নাই EIS এর ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট স্টেবল ফুটেজ আমরা নিতে পারছি। এবার এটার ব্যাটারি পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি একে ফুল চার্জ করতে পারবেন 2 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে। ফোনটা সফটওয়্যার অপটিমাইজেশনের ফলে আমরা বেশ ভালোই ব্যাকআপ পেয়েছি। আপনি যদি হেভি ইউজারও হন তারপরেও একদিন খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজাররা 2 দিন অনায়াসে ফোনটা চালাতে পারবেন। তবে আরেকটা ব্যাপার আমি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে ফোনের যে থিকনেস, তাতে করে আমার কাছে মনে হয়েছে এতে 6000 mAh ব্যবহার করলে ভালো হতো। পাশাপাশি আরো কিছু জিনিস নিয়ে ডিসকাস করে ফেলা যাক। এতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা প্রিটি ফাস্ট, এবং আমি বলবো এই বাজেটে তারা খুব ভালো মানের একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করেছে। লাউড স্পিকার কোয়ালিটি মোটামুটি, এটাকে খুব বেশি ভালো বলা যাচ্ছে না। 90% ভলিউম পর্যন্ত ঠিকঠাক আছে, বাট 100% করতে গেলে একটু ডিস্টোর্ট খেয়াল করেছি। এইটাকে নিয়ে আমার মনে হয় একটু কাজ করা উচিত Xiaomi। পাশাপাশি কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু পাই নাই, সব ঠিকঠাক পেয়েছি। 2টা সিম স্লটেই আমরা সিম ইনসার্ট করে কথা বলে দেখেছি, নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা নাই, এবং ওয়াইফাই সিগন্যালও প্রিটি ডিসেন্ট। আমাদের রিভিউ ইউনিটটা ব্ল্যাক কালারের,
পাওয়ার ব্ল্যাক Xiaomi এটাকে বলছে, বাট বেসিক্যালি এটা কিছুটা গ্রেইশ টাইপের লেগেছে আমাদের কাছে। বাই দ্য ওয়ে এর আরও একটা কালার অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ব্লু কালার। সো আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 23,999 টাকায়। ওয়েল, আমি যদি ওভারঅল সবকিছুর কথা চিন্তা ভাবনা করি তাহলে অনেস্টলি এটার প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা যদি 20,000 টাকার আশেপাশে দাম হতো তাহলে অনায়াসে এটাকে সবার কাছে রিকমেন্ড করা যেত। বাই দ্য ওয়ে প্রিয় দর্শক, দামের প্রসঙ্গ যখন আসলো, একটা ফ্যাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকেই জানে না। সেটা হচ্ছে ইম্পোর্টেড ফোনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে প্রত্যেকটা স্মার্টফোন ম্যানুফ্যাকচারারকে প্রায় 58% ট্যাক্স দিতে হয়। তার মানে যে ফোনের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে 100 টাকা, বাংলাদেশে আসলে সেটা দাম হয়ে যাবে অটোমেটিক্যালি 158 টাকা। তো Xiaomiকেও এই ব্যাপারটা মাথায় রেখে প্রাইসিংটা করতে হয়। সুতরাং প্রাইস বেশি হওয়ার পেছনে আমার মনে হয় মেইন ফ্যাক্টর এইটাই। কিন্তু আমরা প্রত্যাশা করব Xiaomi খুব শীঘ্রই বাংলাদেশে অন্যান্য ম্যানুফ্যাকচারারের মতো তাদের প্ল্যান্ট ইমপ্লিমেন্ট করবে। এর ফলে আমরা অনেক কম দামে Xiaomi ফোনগুলো পেয়ে যাব। সো এই ফোনটা আসলে কাদের জন্য? আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন, ক্যামেরা কোয়ালিটি নিয়ে অতটা আপনার কনসার্ন নাই, খুব ভালো স্টেবল পারফর্ম করা একটা ফোন আপনার দরকার, যেটা অনেকদিন যাবে, স্টাইলিশ, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, খুব পাওয়ারফুল একটা ফোন অল্প দামের মধ্যে, তাহলে আমার মনে হয় এই ফোনটা আপনার জন্য। আর আপনি যদি শুধুমাত্র গেমার হয়ে থাকেন বা আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে Xiaomiর অন্যান্য সিরিজের অনেক ফোন রয়েছে, সেগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগলো Poco M3 Pro 5G? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও ভুলবেন না। সামনে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিন। আপনাদের মধ্যে যারা টেকনোলজি লাভার রয়েছেন তারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। অলমোস্ট 70,000 মেম্বার রয়েছে সেখানে। এখনই জয়েন করে ফেলুন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।